আমি সোনালি, বয়স ২২ বছর। কলেজের ছুটির সময় আমি কয়েক দিনের জন্য ফুপির বাড়িতে গিয়েছিলাম, কারণ স্কুল বা কলেজের ছুটি হলে আমি সবসময় ফুপির বাড়িতেই যাই। এবারও আমি সেখানে গিয়েছিলাম। ফুপির পরিবার ছোট ছিল, ফুপি, ফুফাজি এবং তাদের মেয়ে দিব্যা। দিব্যা আমার থেকে ৩ বছরের ছোট, কিন্তু আমাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। ফুপি খুবই কঠোর মেজাজের ছিলেন, কিন্তু ফুফাজি ছিলেন শালীন, গম্ভীর এবং আকর্ষণীয়, বয়স প্রায় ৪০-এর কাছাকাছি, কিন্তু শরীর এমন যে কেউ দেখলে থমকে যাবে। আমি তাকে সবসময় একটি সম্মানজনক সম্পর্কের চোখে দেখেছি, কিন্তু সেই দিন এমন কিছু ঘটল যা আমার মনের দুনিয়াকে নাড়িয়ে দিল। ফুপি দূরের আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন এবং সেখানে ৭ দিন থাকার কথা ছিল। রাত প্রায় ১-১টা বাজে, দিব্যা তার ঘরে ঘুমিয়ে পড়েছে। আমি একা হলের মধ্যে বসে ফোন ঘাঁটছিলাম, এমন সময় ফুফাজির কণ্ঠ শোনা গেল, "সোনালি, এখনো ঘুমোওনি?" আমি মাথা তুলে তাকালাম। তিনি হালকা আলোয় দাঁড়িয়েছিলেন, সাদা কুর্তার উপর তার চওড়া বুকের উঁচু ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছিল। গভীর কণ্ঠ যা হৃদয়ে এক ধরনের আলোড়ন তুলে দিল। আমি হঠাৎ করে বললাম, "আমি এখনই ঘুমোতে যাচ্ছিলাম।" তিনি হাসলেন এবং সামনের সোফায় বসলেন। তিনি জিজ্ঞাসা করলেন, "চা খাবে?" রাতে চা খাওয়া একটু অদ্ভুত লাগল, কিন্তু আমি হ্যাঁ বলে দিলাম। তিনি রান্নাঘরে চলে গেলেন, আর আমি তাকে নিঃশব্দে দেখতে লাগলাম। তার লম্বা, সুঠাম চাল, মর্দানাভাবে মনে এক অদ্ভুত গগুদি অনুভূতি হল, যা আমি ঝেড়ে ফেললাম। চা তৈরি হয়ে এলে তিনি কাপটি আমার দিকে বাড়িয়ে দিলেন। তার হাত থেকে উঠে আসা উষ্ণতা আমি অনুভব করলাম। আমি কিছু বলার আগেই তিনি জিজ্ঞাসা করলেন, "এখানে কেমন লাগছে?" আমি বললাম, "ভালো লাগছে। শুধু ফুপি থাকলে আরও ভালো লাগত।" তিনি হালকা হেসে বললেন, "কেন?" "আমার সঙ্গ ভালো লাগছে না।" আমি চুপ করে রইলাম, নজর নিচে নামিয়ে নিলাম। তার প্রশ্নে এক হালকা শরারত ছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। কিছুক্ষণ পরে তিনি টিভি চালু করলেন। আমি চা খেতে থাকলাম, কিন্তু মন স্থির ছিল না। তার সেখানে থাকা, আমার পাশে বসা, এমন কিছু ছিল যা বাতাসে এক অন্যরকম অনুভূতি ছড়িয়ে দিচ্ছিল। চা শেষ করে আমি উঠতে গেলাম, তখন তিনি হালকা কণ্ঠে বললেন, "কাল সকালে হাঁটতে যাবে?" আমি তার দিকে তাকালাম। তার চোখে এক অজানা চমক ছিল। হৃদয়ে ধড়পড়ানি বেড়ে গেল। আমি বললাম, "হ্যাঁ, জানি না কেন, কিন্তু আমি চাইলেও না বলতে পারলাম না।" সকাল ৫টা, সকাল ৩:০০ বাজে যখন আমি হালকা শীতের মধ্যেও বিছানা থেকে উঠে পড়ি। সম্ভবত এটাই প্রথমবার যখন আমি অ্যালার্ম ছাড়াই এত ভোরে জেগে উঠলাম। মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, হয়তো ফুফাজির সাথে হাঁটতে যাওয়ার চিন্তাটাই কিছু আলাদা ছিল। আমি হালকা গোলাপি ট্র্যাক স্যুট পরলাম এবং চুল বেঁধে নিলাম। আয়নায় নিজেকে দেখতে পেয়ে লক্ষ্য করলাম গালে হালকা লালচে ভাব, সকালের শীতের কারণে নাকি অন্য কোনো অনুভূতি, তা আমি নিজেও জানতাম না। নিচে পৌঁছাতেই দেখি ফুফাজি গেটের পাশে দাঁড়িয়ে আছেন। তিনি কালো ট্র্যাক স্যুট পরেছিলেন, আর তার প্রশস্ত বুক ও মজবুত কাঁধ সেই পোশাকে আরও বেশি ফুটে উঠছিল। তিনি আমাকে দেখামাত্র হালকা করে হাসলেন, এমন এক হাসি যা মনে দোলা দিয়ে যায়। তিনি জিজ্ঞাসা করলেন, "প্রস্তুত?" আমি শুধু মাথা নাড়লাম, কারণ কণ্ঠ যেন গলা আটকে গিয়েছিল। আমরা দুজন রাস্তায় পাশাপাশি হাঁটতে শুরু করলাম। হালকা ঠান্ডা হাওয়া বইছিল, আর পরিবেশে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। কয়েক মিনিট আমরা নিঃশব্দে হেঁটে গেলাম, তারপর ফুফাজি জিজ্ঞাসা করলেন, "তোমার হাঁটার অভ্যাস আছে?" আমি বললাম, "না, মাঝে মাঝে।" তিনি হালকা করে মাথা নাড়লেন এবং তার গতি একটু কমিয়ে দিলেন যাতে আমি তার সাথে তাল মিলিয়ে চলতে পারি। কিছুক্ষণ পরে আমরা হ্রদের পাশের ছোট পার্কে পৌঁছালাম। সেখানে লোকজন যোগ ব্যায়াম ও ব্যায়াম করছিল, কিন্তু আমার দৃষ্টি শুধু ফুফাজির উপর ছিল। তার হাঁটার ভঙ্গি, শ্বাসপ্রশ্বাসের ছন্দ, সবকিছুই এক গভীর আকর্ষণের মতো মনে হচ্ছিল। আমরা একটি বেঞ্চে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তখনই তিনি তার হাত বাড়িয়ে দিয়ে বললেন, "চলো, একটা জিনিস ট্রাই করি।" আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে বললাম, "কি?" তিনি বললেন, "ব্রিদিং এক্সারসাইজ। এতে স্ট্রেস কমে।" আমি ধীরে ধীরে আমার হাত তার হাতের উপর রাখলাম। তার আঙুলগুলো আমার তালু স্পর্শ করতেই মনে হল শরীরে এক হালকা শিহরণ ছুটে গেল। তিনি ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়ার নির্দেশ দিলেন, আমি তা করতে লাগলাম, কিন্তু মন যেন অন্য কোথাও ছিল। তার হাতের উষ্ণতা, আঙুলের হালকা চাপ, সবকিছুই এক নতুন অনুভূতিতে ভরিয়ে দিচ্ছিল। হঠাৎ তিনি আমার তালু হালকা করে চেপে ধরলেন, যেন বোঝাতে চাইছেন যে তিনিও কিছু অনুভূত হচ্ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, "আরাম পেয়েছ?" কণ্ঠে এক গভীরতা ছিল। আমি ধীরে মাথা নাড়লাম, কিন্তু আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। আমরা উঠে ঘরের দিকে হাঁটতে লাগলাম।
পথে কয়েকবার তার হাত আমার হাত হালকা করে স্পর্শ করল, আর প্রতিবারই মনে হল যেন এক হালকা বিদ্যুৎ খেলে গেল। বাড়ি পৌঁছে তিনি বললেন, কালো আসবে। আমি তার দিকে তাকালাম, তার চোখে এমন কিছু ছিল যা আমি আগে কখনো দেখিনি। আমি বললাম, হ্যাঁ। আমার ঠোঁট থেকে শুধু এই শব্দটিই বেরিয়েছিল। কিন্তু আমি জানতাম, আগামীকালের সকাল আজকের চেয়েও বেশি বিশেষ হবে। সারা রাত আমি ছটফট করলাম। চোখ বন্ধ করলেই সকালের সেই মুহূর্ত চোখের সামনে ভেসে উঠত, হ্রদের পাড়, ফুফাজির হাতের উষ্ণতা, তার আঙুলের হালকা চাপ, আর সেই অব্যক্ত অনুভূতি যা আমার শিরায় শিরায় ছুটে গিয়েছিল। পরদিন সকালে আবার সেই রুটিন, সেই জায়গা, সেই সঙ্গী। কিন্তু আজ বাতাসে কিছু আলাদা ছিল, কিছু গভীর, কিছু টানটান। হ্রদের পাড়ে পৌঁছাতেই ফুফাজি বললেন, আজ একটা নতুন ব্যায়াম ট্রাই করব। আমি চমকে তার দিকে তাকিয়ে বললাম, কী রকম? তিনি হেসে বললেন, ব্যালেন্স এক্সারসাইজ গু। ফুফাজি সামনে দাঁড়িয়ে বললেন, চোখ বন্ধ করো এবং ধীরে ধীরে এক পায়ে দাঁড়াও। আমি তোমাকে পড়তে দেব না গি। পড়তে দেব না, এই শব্দগুলোর মধ্যে কেন যেন এক অন্যরকম অনুভূতি ছিল। আমি ধীরে চোখ বন্ধ করলাম এবং এক পা উঠাতেই হালকা করে দুলে গেলাম। পরক্ষণেই আমার কোমরে দুটি শক্ত হাতের স্পর্শ পেলাম, আর শ্বাস যেন আটকে গেল। তার আঙুলগুলো হালকা করে আমার কোমরের কাছে লাগানো ছিল, যেন আমাকে ধরে রাখছে। কিন্তু সেই স্পর্শে আরও কিছু ছিল, কিছু অজানা, কিছু অদ্ভুত। তিনি বললেন, ব্যালেন্স বজায় রাখো। তার ধীর, গভীর কণ্ঠ কানে মধুর মতো গলে গেল। আমি নিজেকে সামলে নিলাম, কিন্তু সেই হালকা চাপে মনে হল শরীরে এক শিহরণ ছুটে গেল। চোখ খুলতেই আমার দৃষ্টি সরাসরি তার চোখে গিয়ে ঠেকল। সেখানে এমন কিছু ছিল যা শব্দের বাইরে। তিনি ধীরে বললেন, খুব ভালো করেছ গি। কিন্তু তার আঙুলগুলো তখনও আমার কোমরকে হালকা করে স্পর্শ করছিল। আমি অনুভব করলাম, তার স্পর্শ যেন একটু বেশি সময় ধরে রয়ে গেল, হয়তো অনিচ্ছাকৃত, নয়তো ইচ্ছাকৃত, আমি জানি না। সে মুহূর্ত কতক্ষণ স্থায়ী ছিল তা আমি বলতে পারব না। কিন্তু সেই অনুভূতি আমার স্মৃতিতে চিরকালের জন্য গেঁথে গেল। বাড়ি ফেরার পথে আমরা দুজনই নীরব ছিলাম। কিন্তু সেই নীরবতাও যেন কথা বলছিল। সেই রাতে ঘুমোতে গিয়েও ঘুম এল না। চোখ বন্ধ করলেই সেই স্পর্শ, সেই গভীর কণ্ঠ, কোমরে তার আঙুলের স্পর্শ, সবকিছু যেন আত্মায় গেঁথে গেল। সকাল হলে মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করছিলাম যে এগুলো সবই সাধারণ অনুভূতি। কিন্তু হৃদয় যেন অন্য কথা বলছিল। আজও আমরা একসাথে হাঁটতে গেলাম, কিন্তু আজ ফুফাজির মুখে এটি একটি হালকা শরম ছিল। তারা বলল, আজ কিছু নতুন চেষ্টা করব। আমি হালকা সংকোচের সাথে জিজ্ঞাসা করলাম, এখন কি? তারা বলল, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, কিন্তু এবার একটু কাছ থেকে, খুব কাছ থেকে। হৃদয় জোরে ধড়ফড় করে উঠল। ঝিলের কিনারে সেই একই বেঞ্চ ছিল, সেই একই হাওয়া ছিল, কিন্তু আজ মাহলে কিছু আলাদা ছিল, কিছু বেশি গভীর, কিছু বেশি অনকহা। তারা আমাকে সামনে দাঁড় করাল এবং নিজে আমার পিছনে এসে দাঁড়িয়ে বলল, এখন ধীরে ধীরে শ্বাস নাও, গভীর করে, আর ছেড়ে দাও। আমি ঠিক তাই করলাম, কিন্তু যেই আমি শ্বাস নিলাম, তাদের গরম শ্বাস আমার গলার কাছে অনুভূত হল। তারা বলল, নার্ভাস হজো না, শুধু ফিল করো। তাদের কণ্ঠ খুব কাছাকাছি ছিল, খুব গভীর। তাদের আঙুলগুলি আমার কাঁধে হালকা করে ঠেকল, এবং যেই আমি শ্বাস ছেড়ে দিলাম, তাদের ধরা একটু আরও স্থির হয়ে গেল। তাদের আঙুলের হালকা চাপ, তাদের শ্বাসের গরমাহট, সবকিছু হৃদয়ের ধড়ফড়ানি বেকাবু করে তুলছিল। আমি ভেবেছিলাম তারা কিছু বলবে, কিন্তু তারা শুধু নিঃশব্দে দাঁড়িয়েছিল। তাদের ধরা হালকা ছিল, কিন্তু এতটাও হালকা নয় যে কোনো প্রভাব ফেলবে না। কয়েক সেকেন্ড কেটে গেল, সম্ভবত একটি অনকহা ইকরার সেই শ্বাসের মধ্যে সিমটে গিয়েছিল। আমি চোখ খুললাম এবং ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে গেলাম। তারা কোনো জবরদস্তি করল না, শুধু হালকা হাসির সাথে বলল, এখন ভালো লাগছে? আমি শুধু মাথা নাড়লাম, কিন্তু হৃদয়ে যে ঝড় উঠেছিল তা থামার নাম নিচ্ছিল না। সেদিনের পর থেকে ফুফাজির আমার কাছে থাকাটা একটি অদ্ভুত ব্যথার জন্ম দিতে শুরু করেছিল। তাদের প্রতিটি কথা, প্রতিটি হরকতে আমি কিছু আলাদা অনুভব করতে শুরু করেছিলাম, এমন কিছু যা আগে কখনো অনুভব করিনি। আজও বাড়িতে শুধু আমি আর ফুফাজি ছিলাম। আমি কিচেনে ছিলাম, চা বানাচ্ছিলাম, যখন হঠাৎ পিছন থেকে তাদের কণ্ঠ শোনা গেল, সোনালি, এক কাপ আমার জন্যও বানিয়ে দাও। আমার হাত কাঁপছিল, কিন্তু নিজেকে সামলে নিলাম। আমি বললাম, জি বানাচ্ছি। আমি কাপে চা ঢাললাম এবং যেই পিছনে ফিরলাম, তারা আমার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল, এত কাছাকাছি যে তাদের শ্বাসের হালকা গরমাহট আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। আমি একদম থমকে গেলাম। কি হলো? তাদের কণ্ঠ গভীর ছিল, যেন সরাসরি রুহে প্রভাব ফেলছে।
আমি বললাম, কিছু না। আমি কাপ তাদের দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু হাত কাপল চা ছিটকে তাদের হাতে পড়ে গেল। ওহ! আমি ঘাবড়ে গিয়ে তাদের হাত ধরে ফেললাম। তাদের আঙুলের গরমাহট আমার হাতে নেমে এল। আমি দ্রুত পানি নিয়ে তাদের হাতে ঢাললাম, কিন্তু আমাদের দুজনের চোখে চোখ লেগে গেল। একটি দীর্ঘ নিস্তব্ধতা। তাদের চোখে কিছু ছিল, এমন কিছু যা শুধু অনুভব করা যায়, বলা যায় না। আমি ধীরে ধীরে তাদের হাত ছেড়ে দিলাম, কিন্তু তারা এখনও আমার দিকে তাকিয়েছিল। তারা হালকা হাসির সাথে জিজ্ঞাসা করল, এত ঘাবড়ে গেছ কেন? আমি বললাম, না, কিছু না। তারা ধীরে ধীরে আমার নাম নীল, সোনালি উ। শুধু নাম নেওয়াতেই হৃদয়ের ধড়ফটানি বেকাবু হয়ে গেল। আমি চোখ নামিয়ে নিলাম, কিন্তু তাদের চোখের গভীরতা থেকে নিজেকে বাঁচাতে পারলাম না। তারা আরও একটু কাছে এল এবং বলল, কখনো মনে হয়েছে তোমার, কিছু অনুভূতি বলা যায় না, শুধু বেঁচে নেওয়া যায়? আমি ধীরে মাথা নাড়লাম। আমরা তারা গভীর শ্বাস নিয়ে বলল, সম্ভবত আমরা দুজনেই এমন কিছু অনুভূত করছি। হৃদয় এক পলের জন্য থেমে গেল। আজ প্রথমবার কেউ সেই অনুভূতিগুলোকে শব্দ দিয়েছিল, যা আমি নিজের কাছ থেকেও লুকিয়ে রেখেছিলাম। তাদের সেই শব্দ, সম্ভবত আমরা দুজনেই এমন কিছু অনুভূত করছি, আজও কানে গুঞ্জরিত হচ্ছিল। আমি চোখ নামিয়ে নিয়েছিলাম, কিন্তু হৃদয়ের ভিতরে হাজারো প্রশ্ন উঠছিল। সত্যিই কি আমি কিছু অনুভূত করছিলাম? তারা কি সেটাই অনুভূত করছিলেন? আর যদি হ্যাঁ, তাহলে এর মানে কি ছিল? ঘরে শুধু আমাদের শ্বাসের শব্দ ছিল। কিছুক্ষণ তারা কিছু বলল না, আমিও চুপ ছিলাম, কিন্তু সেই চুপও অনেক কিছু বলছিল। তারা হালকা করে জিজ্ঞাসা করল, তুমি কিছু ভাবছ? আমি ধীরে মাথা নাড়লাম এবং বললাম, আপনি কি ভাবেন? তারা হালকা হাসল, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। ও আমি তাদের দিকে তাকিয়ে বললাম, যদি লুকিয়ে থাকি, তাহলে আপনি জানতে চাইবেন? তারা পলক না ফেলে বলল, হ্যাঁ। হৃদয়ের ধড়ফটানি বেড়ে গেল। আমি একটি গভীর শ্বাস নিয়ে ধীরে বললাম, কখনো কখনো কিছু অনুভূতি এত জটিল হয়ে যায় যে আমরা নিজেরাই ঠিক করতে পারি না সেগুলো সঠিক না ভুল, কিন্তু তাদের থাকাটা একটি সত্য। তারা আমার দিকে ঝুঁকে বলল, তাহলে এটা কি একটি সত্য? আমি ধীরে মাথা নাড়লাম। তারা কিছুক্ষণ চুপ থেকে বলল, কখনো কখনো আমরা কারো দিকে টেনে চলে যাই, কোনো কারণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া, শুধু হৃদয় চায় যে তারা কাছে থাকুক, তাদের উপস্থিতি আমাদের শান্তি দিক। এটাই কি ঘটছে? না, আমার কাছে কোনো উত্তর ছিল না। সোনালি, তারা আমার নাম নীল। যদি আমি বলি যে তোমার উপস্থিতিও আমাকে ঠিক তেমনি শান্তি দেয়া, তাহলে তুমি মানবে? আমি তাদের চোখে তাকালাম, সেখানে শুধু গভীরতা ছিল, কোনো প্রশ্ন নয়, কোনো সংকোচ নয়। আজ প্রথমবার মনে হল যে যে অনুভূতিগুলো ভিতরে কোথাও চাপা ছিল, সেগুলো এখন খুলে শ্বাস নিতে শুরু করেছে। আমাদের মধ্যে কোনো শব্দ ছিল না, কিন্তু সম্ভবত শব্দেরও প্রয়োজন ছিল না, কারণ কিছু অনুভূতি শুধু অনুভব করা যায়, বলা যায় না। ইকরার হয়ে গিয়েছিল, কিন্তু এই ভালোবাসা সহজ ছিল না। সেই দিনের পর যখনই আমরা মুখোমুখি হতাম, হৃদয়ের ধড়ফড়ানি বেড়ে যেত, চোখ একে অপরকে খুঁজে বেড়াত, কিন্তু জবান নীরব থাকত। সম্ভবত আমরাও বুঝে গিয়েছিলাম যে এই পথ কোথাও যায় না। আজ ফুপি ফিরে আসছিলেন, অর্থাৎ এখন সেই খোলা আকাশ, সেই বেনাম অনুভূতি সব শেষ হতে চলেছে। সকালে যখন আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, তখনই দরজায় হালকা একটা টোকা পড়ল। আমি দরজা খুললাম, ফুফাজি সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখে সেই একই গভীরতা ছিল, কিন্তু আজ সেখানে ব্যথাও ছিল। তিনি বললেন, যাচ্ছ? আমি হালকা করে মাথা নাড়লাম, হ্যাঁ, এখন যেতেই হবে। কিছুক্ষণের জন্য তিনি নীরব থাকলেন, তারপর বললেন, সম্ভবত আমাদেরই বুঝতে হবে যে কিছু ভালোবাসা পূর্ণ হয় না। হৃদয়ে কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনলাম। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আমাদের ভালোবাসা ভুল ছিল না, কিন্তু এটাকে পূর্ণ করা যায় না। তিনি ধীরে ধীরে আমার হাত ধরলেন, শেষবারের মতো। যদি কখনো আমার কথা মনে পড়ে, তবে শুধু এটাই মনে রেখো, আমিও তোমাকে কখনো ভুলতে পারব না। শ্বাস যেন থেমে গেল, হৃদয় চাইল সময় যেন এখানেই থেমে যায়। কিন্তু কিছু সম্পর্কের তহরির আগে থেকেই লেখা থাকে। আমি ধীরে ধীরে আমার হাত টেনে নিলাম, চোখে জল ছিল, কিন্তু তাকে গড়াতে দিলাম না। পিছনে ফিরে তাকালাম, তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, কিছু না বলে শুধু আমাকে যেতে দেখছিলেন। দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু হৃদয়ের একটি অংশ সেখানেই থেকে গেল চিরতরে। আমাদের সুর অসম্পূর্ণ থেকে গেল, কিন্তু তার সুর আমাদের হৃদয়ে চিরকাল বাজবে। কিছু গল্প শেষ হয়ে গিয়েও শেষ হয় না, তারা হৃদয়ে বাস করে, স্মৃতিতে গুঞ্জরিত হয় এবং প্রতিটি মুহূর্তে জীবিত থাকে যখন আমরা কোনো অসম্পূর্ণ অনুভূতি অনুভব করি। সোনালি এবং ফুফা জির এই কাহিনীও তেমনি ছিল, একটি ভালোবাসা যা সব সীমা পার করতে পারত, কিন্তু বাস্তবতার শৃঙ্খলে বন্দী হয়ে গেল। কখনো কখনো কাউকে ভেঙে চাওয়াই যথেষ্ট, তাকে পাওয়া জরুরি নয়।
যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তবে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমাদের সাথে থাকুন। আমি আপনাকে পরের গল্পে আবার দেখা করব।